এই লাইনে আসতে গেলে যেটা বেসিক দরকার হয় সেটা হচ্ছে আর্ট। যেটা ম্যানুয়াল আর্ট করতে আগে খাতায় হাতে কলমে আঁকতে হতো, সেই আঁকাটা আমরা কি করলাম ডিজিটালের মাধ্যমে করা হয়। এটাই হচ্ছে মাল্টিমিডিয়া। এই এআইটা কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে। শিখলে কি হবে, তাহলে যারা মাল্টিমিডিয়া জানে তাদের পক্ষেই এআই শিখে সুবিধা হবে। জাপানে গিয়ে চাকরি করতে গেলে যেটা মেন দরকার লাগে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কেউ যদি অ্যানিমেশন আর গ্রাফিক্স ডিজাইনিং বা ভিএফএক্স বা 3D এইগুলো নিয়ে পড়াশোনা করে সিস্টেম কিনতে যায়, তাকে মিনিমাম 65,000 বা 60,000-এর কাছাকাছি একটা সিস্টেম কিনতে হবে। গ্রাফিক্স ডিজাইনিং নিজে যদি কেউ করে, তার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, এই পেন মাউসটা তাকে কিনতে হবে। এগুলোর দাম হয় মিনিমাম 4,000 টাকা থেকে শুরু হয়। সফটওয়্যারগুলোর মিনিমাম দাম হচ্ছে এক একটা সফটওয়্যারের 50,000 60,000। ওই কিউআর কোডের মধ্যে যে টাকা পাঠাবে বা কিছুভাবে স্ক্যান করবে, সঙ্গে সঙ্গে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সাফা হয়ে যেতে পারে। নমস্কার, ইতিকথার আসরে আজকে নতুন একটা অধ্যায় আমরা শুরু করছি। আজকে আমাদের সাথে আছে শ্রী মলিন চন্দ্র দাস, গ্রাফিক ডিজাইনার। তার উপর কিছু বলবেন। মলিনদা, প্রথমেই আমি জানতে চাইব মাল্টিমিডিয়ার মধ্যে কি কি আসছে? হ্যাঁ, মাল্টিমিডিয়ার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেশনের দুটো পার্ট আছে, 2D অ্যানিমেশন এবং 3D অ্যানিমেশন। এছাড়া রয়েছে ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং অ্যান্ড ভিএফএক্স। ভিডিও এডিটিংয়ের মধ্যে যে পার্টগুলো হয় সেগুলো হচ্ছে ভিএফএক্স। এখন ফিল্ম জগতে সবথেকে বড় কাজ হচ্ছে ভিএফএক্সের ওপর, এবং এছাড়া রয়েছে 3D অ্যানিমেশন। তো এই টোটাল ব্যাপারটাই হচ্ছে মাল্টিমিডিয়া। এবার এই গ্রাফিক্সের মধ্যেও আবার ডিফারেন্ট পার্ট আছে। তো গ্রাফিক্সের মধ্যে একটা আছে ওয়েব গ্রাফিক্স, যেটা ওয়েবসাইটে যে ডিজাইনগুলো কাজ করা হয়। এছাড়া আছে প্রিন্ট মিডিয়া গ্রাফিক্স, যখন আমরা বুক ইলাস্ট্রেশন, বইয়ের যেসব পাবলিশার্স কোম্পানি যেগুলো কাজ করে সেগুলোকে বলা হয় প্রিন্ট মিডিয়া গ্রাফিক্স। এই যে লিফলেট, আমরা রাস্তায় যে লিফলেট দেখতে পারি, হ্যান্ডবিল দেখতে পাই, এগুলো প্রিন্ট মিডিয়ার কাজ। এছাড়া নিউজ পেপার দেখতে পাই, নিউজ পেপার ডিপার্টমেন্টে, এগুলো গ্রাফিক্স, এগুলোকে বলা হয় প্রিন্ট মিডিয়া গ্রাফিক্স। আর যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে সিস্টেম জেনারেটেড যেগুলো হয়, যেমন ওয়েবসাইট, আজকালকার দিনে প্রচুর ওয়েবসাইট হয়েছে, সেই জায়গায় যে গ্রাফিক্সগুলো হয় সেগুলো হচ্ছে ডিজিটালি গ্রাফিক্স। এই কাজগুলোই মাল্টিমিডিয়ার মাধ্যমে হয়ে থাকে। এবার আমাকে পর বলে যাও, তার আগামী দিনে এআই যেভাবে চাকরির বাজারটাকে নষ্ট করছে, একদিকে কিন্তু উন্নত হচ্ছে, কিন্তু চাকরির বাজারটা যে আমরা রুজি রোজগার মানে কিছু করে আমরা যে খাচ্ছি, সেটা অনেকটাই নষ্ট হচ্ছে। কোনটা এআই ধ্বংস করতে এখন অবধি পারেনি বা আগামী দিনে পারবে না? তো অ্যাকচুয়ালি বলে রাখি, এই লাইনে আসতে গেলে যেটা বেসিক দরকার হয় সেটা হচ্ছে আর্ট। তার কারণ হচ্ছে এখনকার স্টুডেন্টরা মাল্টিমিডিয়া পড়াশোনা করতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশান দরকার হচ্ছে এইচএস পাস। এইচএসের পর আমরা যেমন জেনারেল লাইনে আগে পড়াশোনা করা হতো, বিএ, বিকম, বিএসসি, সেইটাই আজকে আমরা ক্রিয়েটিভ লাইনের মাধ্যমে আসছে। অনেক স্টুডেন্ট হয়তো ব্রিলিয়ান্ট নয়, কিন্তু তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সেই স্টুডেন্টদের ক্ষেত্রে এই লাইনগুলো খুব বেটার। এবং এখানে চাকরির স্কোপ প্রচুর আছে, এবং হিউজ লেভেলের কোম্পানি আছে, হিউজ লেভেলের এখানে কম্পিটিশান আছে। কিন্তু সুবিধাটা হচ্ছে একটাই, যে তাকে আর্ট জানতে হবে, কিন্তু এডুকেশনের সঙ্গে কোনো রিলেটেড না, যে এত পার্সেন্টেজ মার্কস থাকলেই তাকে এই মাল্টিমিডিয়া শিখতে হবে, তার জন্য কোনো এসেন্সিয়াল কিছু নেই। তাকে যেটা দরকার সেটা হচ্ছে ছোট বয়স থেকে প্রতিটা ঘরে ঘরে এখন বাচ্চারা আর্ট শেখে। তো এই আর্টটা শেখে বলে, এবং একটা সবথেকে বড় প্রবলেম, আর্ট শেখার পর গার্জেনরা মনে করে যে এই ক্লাস 9-10-এ উঠে গেল, এবার বোধহয় আর্টের আর কোনো দরকার লাগবে না। তখন তাদের পড়াশোনার চাপের নামের অজুহাত দিয়ে আর্টটাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই স্টুডেন্টটা যখন আফটার এইচএসের পর যখন মনে করে যে আমি মাল্টিমিডিয়া নিয়ে পড়বো, আমি ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে পড়বো, আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো, এই পড়াশোনাগুলো করতে গেলে কিন্তু ওই সময় আর্টের নলেজটা হচ্ছে একান্তভাবে জড়িত। মানে আর্ট ছাড়া কোনো মতেই এই সাবজেক্টটাকে আগে নিয়ে যেতে পারবে না। এইবার এই সাবজেক্টটা আসার পর আজকের মার্কেটে চলে এসছে এআই। আমরা জানি বিভিন্ন রকমের টুলসের মাধ্যমে এআই আজ করেছে কি, কাজটাকে অনেকটা ইজি করে দিয়েছে। তার ফলে যে স্টুডেন্টরা শিখছে, এই আর্ট শিখছে, সেই আর্টটা খুব সহজে
যেটা ম্যানুয়াল আর্ট করতে আগে খাতায় হাতে কলমে আঁকতে হতো, সেই আঁকাটা আমরা কি করলাম ডিজিটালের মাধ্যমে করা হয়। এটাই হচ্ছে মাল্টিমিডিয়া। এই ডিজিটালে একটা গ্রাফিক্স ডিজাইনিং বানাতে বা একটা আর্ট বানাতে বা একটা মানুষের পোর্ট্রেট বানাতে হয়তো দেখা যাচ্ছে 5 থেকে 6 ঘন্টা লেগে যাচ্ছে একটা ড্রয়িং করতে। ম্যানুয়াল আঁকতে লেগে যেত 2 থেকে 3 দিন। তারপরে আমরা ইমপ্লিমেন্ট করলাম 5 থেকে 6 দিনের, মানে 5 ঘন্টার ভেতরে একটা ডিজিটালি আর্ট বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছুদিন আগে ধরে দেখতে পাচ্ছি এই এআই আসার পর, এই এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মধ্যে কিছু টুকরো টুকরো টুলস আছে। এই টুলসগুলোর মাধ্যমে এই ড্রয়িংটাকে কয়েক সেকেন্ডের মধ্যে বার করে দিচ্ছে। তার ফলে অসুবিধা কি হচ্ছে, এই এআইটা কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে। শিখলে কি হবে, তাহলে যারা মাল্টিমিডিয়া জানে তাদের পক্ষেই এআই শিখে সুবিধা হবে। কেন, আমরা যেটা দেখতে পাই, যতই এআই আসুক আর যাই আসুক, একটা আর্ট হাতে বানানো তার যে ক্যাপেবিলিটি আর একটা এআই দিয়ে জেনারেট করা তার যে ক্যাপেবিলিটি, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাই কি করছে, আমরা যেটা দুদিন আগে দেখতে পেলাম, জিবলি আর্ট, জিবলি স্টুডিও হচ্ছে 1985 সালে শুরু হয়েছিল, এটা জাপানে, ঠিক আছে। জিবলির কথার অর্থ আছে, জিবলি হচ্ছে একটা ইতালি ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে মরুভূমির ঝড়, এই জিবলি কথাটার অর্থ। তো একজন জাপানিজ, দুজন ভদ্রলোক, সেই ভদ্রলোক এই জিবলি আর্টটা শুরু করে। কিন্তু এআই এর মাধ্যমে ওই জিবলি আর্টটাকে কি করছে, একটা ট্রেন্ড এসে গেছে মানুষের মধ্যে, যে কোনো ছবিকেই কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটির মাধ্যমে, জিবলি আর্টের বিভিন্ন রকম অ্যাপসের মাধ্যমে ও কি করছে, একটা ছবিকে তৈরি করে দিচ্ছে। কিন্তু এই ছবিটা তৈরি করছে ঠিক কথা, কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো নিজেকে ক্রিয়েট করতে হয়, যেটা অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দেখে থাকি, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে দেখা থাকি। তাদের যদি নিজেদের যদি সেই ক্ষমতা না থাকে, সে এআই দিয়ে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারবে না। হ্যাঁ, আজকে পারছে না, হয়তো 10 বছর পরে, 100 বছর পরে বা 15 বছর পরে তৈরি করতে পারবে। কিন্তু তাকে কিন্তু এই ম্যানুয়াল যে জায়গাটা, যে মাল্টিমিডিয়ার যে সফটওয়্যারগুলো, তাকে কিন্তু সেই নলেজেবল থাকতেই হবে। উইদাউট নলেজ ছাড়া কিন্তু সে নিজেকে তৈরি করতে পারবে না, মার্কেটে যতই এআই আসুক। তাই স্টুডেন্টদেরকে প্রথমেই জানতে হবে যে আমাকে একটা জায়গায়, একটা সংস্থার মাধ্যমে আমাকে কিন্তু এই মাল্টিমিডিয়ার এই সফটওয়্যারগুলো আমাকে শিখতে হবে। যদি সে না শেখে, তাহলে সেই কাজটা সে করতে পারবে না। এটাই হচ্ছে মেন জিনিস। অ্যানিমেশনের মধ্যে তুমি অনেকগুলো ভাগ বললে, এবার বলি বাংলা এবং বাংলার বাইরে এবং ভারতবর্ষের বাইরে চাকরির কি কি সুবিধা আছে? হ্যাঁ, চাকরির যে সুবিধাটা আছে, আজকে অ্যানিমেশন মার্কেটে দুটো পার্ট আছে, একটা 2D অ্যানিমেশন, একটা 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশনের খুব কস্টেবল, পয়সা খরচাটা একটু বেশি হয়, তার সফটওয়্যারের ক্যাপেবিলিটিটা বেশি। 2D অ্যানিমেশনও একটু কস্টের দিক থেকে একটু কম। কিন্তু এই দুটো অ্যানিমেশন শিখতে গেলে যেটা দরকার, আর্ট হচ্ছে খুব কম্পালসারি। উইদাউট আর্ট নলেজ ছাড়া এই অ্যানিমেশনগুলো করা যাবে না। যদি কেউ 2D অ্যানিমেশন শেখে, তাহলে কলকাতা মার্কেটে 10-12খানা কোম্পানি কলকাতার মার্কেটে আছে। যেমন এক্সাম্পল দিচ্ছি, সফটটুনস, ওয়াকিটুনস, ডিজিটুনস, এগুলো সব 2D অ্যানিমেশন কোম্পানি। এবং যদি কেউ 3D অ্যানিমেশন কোম্পানি মানে শেখে, তাহলে 3D অ্যানিমেশন কিন্তু কলকাতা মার্কেটে নেই। 3D অ্যানিমেশনের কাজ করতে গেলে তাকে আউট অফ বেঙ্গলে যেতে হবে। যেমন 3D অ্যানিমেশনের কাজ হয় দিল্লিতে, 3D অ্যানিমেশনের কাজ হয় পুনাতে, 3D অ্যানিমেশনের কাজ হয় হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে, এইসব জায়গায় 3D অ্যানিমেশন কোম্পানি আছে। এছাড়া যদি 3D অ্যানিমেশন বা 2D অ্যানিমেশনের থেকে আরও বেটার যদি নলেজেবল ক্রিয়েট করতে পারে, বেটার মানে যেটাকে বলা হয় 2D অ্যানিমেশনের মধ্যে আবার একটা পার্ট আছে যেটাকে বলা হয় ক্লাসিক্যাল অ্যানিমেশন, আগে যেটাকে বলা হতো সেল অ্যানিমেশন। এই টম অ্যান্ড জেরি যখন প্রথম ছবি মানে শুরু হয় অ্যানিমেশনটা, ডিজনি যখন শুরু করেছিল, তখন ফ্রেম বাই ফ্রেম তাকে ড্রয়িং করতে হতো, তাহলে অনেক ড্রয়িং করলে তবে একটা অ্যানিমেশন হয়। আজকে ডিজিটাল আসাতে সেটাকে টুইন অ্যানিমেশন দিয়ে সেটাকে অনেক ইজি করে দেওয়া হয়েছে। কিন্তু সেই ক্লাসিক্যাল অ্যানিমেশনের যদি হায়ার লেভেলে পৌঁছাতে পারে, তাহলে সেই স্কোপটা জাপানে, আমরা জানি জাপান দেশটা হচ্ছে অ্যানিমেশনের মধ্যে একমাত্র নাম্বার 1। সেইখানে সেই সব জায়গায় এই অ্যানিমেশন করার ফলে সুযোগ পাওয়া যায়। এবং আমাদের মধ্যে অনেক বাঙালি ছেলে আছে যারা জাপানে গিয়ে এই কাজটা করছে। অ্যানিমেশনে জাপানিতে অনেক কোম্পানি আছে যেগুলো আমরা
কার্টুন চ্যানেলে যেগুলো দেখতে পাই, জাপানিজ অ্যানিমো বলা হয় জাপানিজ অ্যানিমেশনগুলোকে। কিন্তু জাপানে গিয়ে চাকরি করতে গেলে যেটা দরকার লাগে, কেন আমার নিজের এক ভাগনা সে জাপানে রয়েছে এবং সে অ্যানিমেশন কোম্পানিতেই ট্রান্সলেটর হিসাবে রয়েছে, এবং জাপানে গিয়ে চাকরি করতে গেলে যেটা মেন দরকার লাগে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে চাকরি করা যায় না। তারা সে যতই অ্যানিমেশন করুক বা যাই করুক, কিন্তু কাজের অপরচুনিটি কিন্তু অনেক বেটার। এটাই হচ্ছে ব্যাপার। তারপরে কলকাতা মার্কেটে যা কোম্পানি আছে তার জন্য 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশনের কাজ করতে গেলে যদি কেউ শিখতে চায় তাকে কলকাতার বাইরে মানে বেঙ্গলের বাইরে গিয়ে তাকে কাজ করতে হবে। কোম্পানি আছে বেঙ্গলের বাইরে। এবং কেউ যদি মনে করে আমি বাইরের প্রভিন্সে গিয়ে মানে আউট অফ ইন্ডিয়াতে গিয়ে কাজ করবে, তাহলে কিন্তু তাকে বেটার অপশান, সে যদি কাজ করতে পারে তাহলে সে যেতে পারে। তার জন্য অপরচুনিটি আছে। জাপান হচ্ছে অ্যানিমেশনের একটা বেস্ট জায়গা, অ্যানিমেশন হাব বলা হয় জাপান কান্ট্রিটাকে। একটু আগে বলছিলে টম এন্ড জেরি একটা করতে গেলে প্রচুর ড্রয়িং করতে হতো। একটা উদাহরণস্বরূপ দাও, 1 মিনিটের একটা মুভ করতে কতগুলো ড্রয়িং এর প্রয়োজন? এই একদম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে অ্যানিমেশন, আগে যে অ্যানিমেশনটাকে বলা হতো তাকে বলা হতো ট্র্যাডিশনাল অ্যানিমেশন, যেটাকে আজকের মার্কেটে বলা হয় সেল অ্যানিমেশন বা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। কিন্তু ডিজিটাল মাধ্যম আসার পরে সেই অ্যানিমেশনটাকে বলা হয় টুইনিং অ্যানিমেশন, যেখানে আমাদের ড্রয়িংয়ের বেশি দরকার লাগে না। ড্রয়িং লাগে খুব সামান্য, মানে একটা ড্রয়িং দিলেই হয়ে যায়। এবার বলে দিই ট্র্যাডিশনাল অ্যানিমেশনটা কি। আগে যারা ডিসনি যখন প্রথম অ্যানিমেশন শুরু করে, সেই অ্যানিমেশনের মধ্যে পেপারে ছবি আঁকা হতো, পর পর পেপারে ছবি আঁকা হতো। সেই ছবিগুলো আঁকার জন্য একটা লাইট বক্স বলে একটা জিনিস আছে, ডিভাইস, সেটা ইউজ করা হতো। যে একটা নিচে কাঁচ, ওপরে লাইট মানে লাইট, নিচে লাইট থাকতো, ওপরে কাঁচ থাকতো, তার উপর পেজ রেখে পেজের পর আঁকতে হতো। সেই ছবিগুলোকে স্ক্যান করে সিস্টেমে ঢোকানো হতো, তারপর সেটাকে ফ্রেম বাই ফ্রেম সাজানো হতো, তারপর তাকে অ্যানিমেশন করা হতো। কিন্তু আজকে সফটওয়্যার আসাতে এই ফ্রেম বাই ফ্রেমই ড্রয়িং হচ্ছে, সেটা সিস্টেমের মাধ্যমে ড্রয়িং হচ্ছে। তার জন্য পেপার খরচা লাগছে না, একটা লাইট বক্স লাগছে না, পেন্সিল লাগছে না। তাই এই ড্রয়িংটাই আমরা পেজের মাধ্যমে করতে পারি, মানে সিস্টেমের মাধ্যমে। এবার বলে দিই, আমাদের এই অ্যানিমেশন করার জন্য একটা ফ্রেম রেট বলে অপশান আছে, FPS, ফ্রেম পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম করলে তবে সেই অ্যানিমেশনটা স্মুথ হয়, সেইটাকে বলা হয় 30 FPS। আমরা 30 FPS কেন বলছি, কেন আমরা যখন মুভি বানাই, মুভির মধ্যে কিছু ফ্রেম রেট থাকে, যেমন আমরা দেখে থাকি NTS, PAL, এইগুলো কিছু ভিডিওর মানে ফ্রেম রেট। তো 30 FPS আমেরিকান কান্ট্রির দেশগুলো তারা 30 FPS এ ফিল্ম বানায়। সেই অ্যানিমেশনটা তো একটা মুভির পার্ট, কারণ অ্যানিমেশন করার পর সেটাকে মুভিতে কনভার্ট করা হয়, সেটাকে এডিটিং করা হয় অন্য সফটওয়্যারের মাধ্যমে। তার জন্য ওই ফ্রেম রেটটা হচ্ছে 30খানা যদি ছবি আঁকা যায় 30টা ফ্রেমে, তাহলে সেই মানে অ্যানিমেশনের ডিউরেশনটা হলো 1 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ডের অ্যানিমেশন করতে গেলে তাকে 60খানা ড্রয়িং করতে হবে। এইটাকে বলা হয় ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল অ্যানিমেশন বা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। কিন্তু আজকে মার্কেট কোম্পানি বলছে যে এত সময় নেই। তার কারণ হচ্ছে এই অ্যানিমেশনের রেটটা হয় সেকেন্ড হিসাবে। 1 সেকেন্ডে একটা অ্যানিমেশনের রেট, আমি মিনিমাম রেট বলে দিচ্ছি সব থেকে লো ক্যাটাগরির, সেটা হচ্ছে 200 থেকে 150 টাকা। মানে 150 থেকে 200 টাকা হচ্ছে 1 সেকেন্ডের রেট। তার মানে এইবার যদি আমাকে 1 মিনিট যদি একটা অ্যানিমেশন করতে হয়, তাহলে ওই সেকেন্ড দিয়ে ক্যালকুলেশন করে তাহলে 1 মিনিটের অ্যানিমেশন বেরোবে। তাহলে কত রেট, তাহলে এইবার 15 মিনিট 1 ঘন্টা, তাহলে কত টাকা হতে পারলে একটা অ্যানিমেশন ভিডিও বানানো হতে পারে। সেই রেটটা যদি বাইরের ভালো কোয়ালিটির হয়, তাহলে মিনিমাম 700, 800, 1000 টাকা পর্যন্ত সেকেন্ডের রেট হয়। মানে মিনিমাম আমি একটা ভালো কোয়ালিটির অ্যানিমেশন বলছি। এই 30 FPS বলা হয়, তাতে 1 সেকেন্ডে 30খানা ড্রয়িং করলে 1 সেকেন্ডের ড্রয়িং করা যায়। সেই জন্য এটাকে বলা হয় 30 FPS, ফ্রেম পার সেকেন্ড। অ্যানিমেশন বা VFX বা যে কোনো কিছু করার জন্য আমাদের তো বাড়িতে যে সাধারণ যে কম্পিউটার থাকে সেটা তো ব্যবহার করা যায় না। একদমই তাই, কনফিগারেশন হাই দরকার। তার কারণ হচ্ছে এই মাল্টিমিডিয়া চালাতে গেলে মেশিনের কনফিগারেশন যদি হাই না হয় তাহলে সিস্টেমে চলবে না। কেন চলবে না? আজকে দিনকে দিন, ডে বাই ডে
সিস্টেম আপডেট হচ্ছে, সফটওয়্যার আপডেট হচ্ছে, প্রতি বছর সফটওয়্যার আপডেট হচ্ছে। আমরা জানি মার্কেটে কম্পিউটার কিনতে গেলে 30,000 টাকার একটা কম্পিউটার কিনতে পাওয়া যায়, কিন্তু কেউ যদি অ্যানিমেশন আর গ্রাফিক্স ডিজাইনিং বা ভিএফএক্স বা 3D এইগুলো নিয়ে পড়াশোনা করে সিস্টেম কিনতে যায়, তাকে মিনিমাম 65,000 বা 60,000-এর কাছাকাছি একটা সিস্টেম কিনতে হবে। কেন কিনতে হবে? তার কারণ হচ্ছে আমরা সিস্টেমগুলো চালাতে গেলে সিস্টেমের মেন যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে প্রসেসর আর গ্রাফিক্স কার্ড। এইগুলো যদি মেশিনে হাই ভার্সন না থাকে তাহলে মেশিনে এই সফটওয়্যারগুলো রান করবে না। যেমন 3D সফটওয়্যার চালাতে গেলে মেশিনের কনফিগারেশনের মধ্যে মিনিমাম 8 থেকে 10 জিবি, 10 জিবি থেকে 8 জিবি র্যাম দরকার। তার কারণ হচ্ছে র্যাম পরবর্তীকালে বাড়িয়ে নেওয়া যেতে পারে। আজকে 8 জিবি র্যাম লাগালাম, কালকে আমি আর একটা 8 জিবি লাগালাম, তার মানে আমার সিস্টেমে 16 জিবি হয়ে গেল। কেন? মাদারবোর্ডের ওপর 4টে স্লট থাকে, তার মানে র্যামটা আমি পয়সা কমানোর জন্য আজকে 8 জিবি লাগালাম, কালকে 16 জিবি লাগাবো, কিন্তু লাগাতে হবে। কিন্তু আমি যদি প্রসেসর আজকে একটা কিনলাম মানে কালকে আর একটা প্রসেসর আমি কিনতে পারবো না। তাই এই প্রসেসর, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এইগুলো পার্মানেন্টলি সিস্টেমের সঙ্গে কিনে নিতে হবে ভালো কোয়ালিটির। এই কোয়ালিটির জন্যই সিস্টেমের দামটা পড়ে যায় অ্যাবাভ 50,000। র্যামটা আমি যখন তখন বাড়িয়ে নিতে পারি। র্যামের পরে আমরা যেটাকে বলি হার্ড ডিস্ক, যার মধ্যে ক্যাপাসিটি, আজকে একটা ভিডিও ফাইলের যদি কেউ কাজ করে তার ফাইল সাইজ মিনিমাম 1 জিবি, 1.5 জিবি, 2 জিবি করে একটা ভিডিও ফাইল, অন্তত খুব শর্ট ফাইল, তার সাইজটা হচ্ছে ওটাই। তার জন্য আমাকে মিনিমাম 1 TB একটা হার্ড ডিস্ক লাগাতে হবে। এই হার্ড ডিস্কটা যেটা লাগানো হয়েছে সেইটা এখন হার্ড ডিস্কটা আজকে আপডেট হয়ে চলে এসেছে এসএসডি, যার ক্যাপাসিটি অনেক বেশি ভালো এবং অনেক ফাস্ট। একটা হার্ড ডিস্ক যতটা ভালো রান করে তার থেকে এসএসডি অনেক ফাস্ট রান করে, এবং তার জায়গাটা যখন অ্যাসেম্বল করা হয় তার জায়গাটাও ছোট, একটা ছোট্ট একটুখানি জায়গার মধ্যে একটা এসএসডি ঢুকে যাচ্ছে। তো এইগুলো যদি মেশিন সিস্টেম আপডেট না করা যায়, মিনিমাম আমি বলে দিচ্ছি একটা সিস্টেম কিনতে গেলে অ্যাবাভ 60,000-এর সিস্টেম কিনতে হবে। এবং তার সঙ্গে গ্রাফিক্স ডিজাইনিং নিজে যদি কেউ করে, তার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, এই পেন মাউসটা তাকে কিনতে হবে। একটা আমরা যে মাউসটা সাধারণত ইউজ করে থাকি সেটাকে বলা হয় অপটিক্যাল মাউস, আর এইটাকে বলা হয় পেন মাউস। এটা 3 রকম 4 রকম কোম্পানি মার্কেটে পাওয়া যায়। এক্স পেন বলে একটা কোম্পানি আছে, ওয়াকম আছে, আইবল আছে। তো মার্কেটে এক্স পেনের দামটা তুলনামূলকভাবে কম এবং ওয়াকমের দাম সব থেকে বেশি। এগুলোর দাম হয় মিনিমাম 4,000 টাকা থেকে শুরু হয়। এবং এই পেন মাউস ছাড়া ডিজিটালি যে আমরা ছবি আঁকছি, খাতা কলমে আজকে ছবি আঁকতে হয় রং তুলি দিয়ে, এই পেনটা থাকলে আমি ডিজিটালি যে কোনো ছবি যা খাতাতে আঁকছি সেই ছবিটা আমি মেশিনে আঁকতে পারবো। এবং আজকে এই পেন মাউসটা যারা কেউ দেখে না থাকে, কিন্তু আমি বলে দিই তারা দেখতে পারে, যদি কেউ লাইসেন্স করাতে যায় সেই লাইসেন্সের মধ্যে একটা ডিজিটাল সাইন হয়, সেই ডিজিটাল সাইনটা এই পেন মাউস দিয়ে করা হয়। এবং যারা এই পেন মাউসটা চালাতে না জানে তাদের সাইনটা করতে খুব কমপ্লিকেটেড মনে হয়, কেন মাউস একদিকে চালায়, দেখতে পারে না কোথায় সাইন করছি, কিন্তু সিস্টেমে যখন সাইনটা যে জায়গায় লোকেশন পড়ার কথা সেটা অন্যদিকে চলে যায়। তার জন্য কি হয়, ওই লাইসেন্স করাতে গেলে প্রচুর লাইন পড়ে যায়। কিন্তু আমরা এই পেন মাউস চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে এটা ছাড়া ডিজিটাল ড্রয়িং হবে না। একটা অপটিক্যাল মাউসের দাম হয়তো 150 টাকা, আর একটা পেন মাউসের দাম সেটা 4,000 টাকা মিনিমাম দাম বললাম। এটা 8,000, 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত এই পেন মাউসের দাম আছে। এবং এখন এসে গেছে টাচ স্ক্রিন, মানে ডাইরেক্ট আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে ছবি আঁকছি, টাচ স্ক্রিনের মধ্যে। তার দাম 70,000 থেকে 80,000 শুরু হচ্ছে। হ্যাঁ, যারা এখন বর্তমানে পড়াশোনা করছে গ্রাফিক ডিজাইন বা আরও ইত্যাদি ইত্যাদি নিয়ে, তারা যখন মার্কেটে কাজ করতে যাচ্ছে, তাদের যে সফটওয়্যারটা কোম্পানি দিচ্ছে আর যারা যে সফটওয়্যার শিখে এসছে, এই দুটোর মধ্যে অনেক মিল পাচ্ছে না অনেক সময়। সেক্ষেত্রে কোম্পানি তাকে শেখাচ্ছে, কাজের প্রেশারটাও আছে। এখানে কি করণীয়, একজন স্টুডেন্টদের কি করণীয় আছে? হ্যাঁ, বলে দিই, আজকের মার্কেটে যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় পাইরেটেড সফটওয়্যার। তার কারণ হচ্ছে এই সফটওয়্যারগুলোর দাম অনেক বেশি। যেমন একটা কোম্পানির নাম বলি অ্যাডব।
মাল্টিমিডিয়ার মেন যে কোম্পানি সেটা হচ্ছে অ্যাডব কোম্পানি, যাদের একটা বান্ডেল সফটওয়্যারের প্যাকেজ মার্কেটে বেরোয়। তার মধ্যে থাকে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, প্রিমিয়ার, আফটার এফেক্ট, অ্যাডব অডিশন। এই এক একটা সফটওয়্যারের এক একটা কাজ আছে, সেইগুলো মার্কেটে পাইরেট হিসাবে পাওয়া যাচ্ছে। কিন্তু ফিউচারে দেখা যাচ্ছে কোম্পানি যখন কোনো কোম্পানি চালাচ্ছে তাদের কিন্তু এই পাইরেট সফটওয়্যার ইউজ করতে পারবে না। কেন, যদি তারা জানতে পারে, যদি কোম্পানি জানতে পারে, তাহলে এটা কেস হয়ে যায়। কিভাবে জানতে পারে? আমরা যে উইন্ডোজটা সিস্টেমের মধ্যে অপারেটিং সিস্টেম যেটা ইউজ করি, সেই উইন্ডোজটা আমাদের কিনতে হয় এবং উইন্ডোজের ভার্সানটা আমাদের মার্কেটে এখন চলছে 11। সেই 11-এর সঙ্গে সফটওয়্যারটা রিলেটেড। এই পাইরেটেড সফটওয়্যার ইউজ করতে গেলে উইন্ডোজটা আমাদেরকে অফ করে রাখতে হয় যাতে উইন্ডোজটা আপডেট না হয়। যদি উইন্ডোজ আপডেটেড থাকে তাহলে এই আইপি অ্যাড্রেস দিয়ে জেনারেট করে বোঝা যায় কোন মেশিনে আমাদের এই সফটওয়্যারটা চলছে, সেইটা পাইরেটেড কি পাইরেটেড না, তাতে অনেক প্রবলেম আসে। সেই জন্য সিঙ্গেল যারা হোম ইউজ করে স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে আমরা বলি সবসময় উইন্ডোজটাকে অপারেটিংয়ের যে আপডেটটা সেটা যেন অফ করে রাখা এবং কন্টিনিউ মেশিনের সিস্টেমে নেট চলে, তাতে পাইরেটেড সফটওয়্যার চালিয়ে নিতে পারা যায়। কিন্তু যারা কোম্পানি, তাদের এই সফটওয়্যারটা কিনতে হয়। এই সফটওয়্যারগুলোর মিনিমাম দাম হচ্ছে এক একটা সফটওয়্যারের 50,000 60,000। এগুলোর এক একটা ইয়ারলি প্যাকেজ থাকে। একটা জেনারেট হয়, কি জেনারেট 1 বছরের জন্য হয়, লাইফ টাইমের জন্য হয়, 2 বছরের জন্য হয় এবং এখানে কিছু কনসেশন থাকে। যদি স্টুডেন্ট হিসেবে ইউজ করা হয় তার এই রেজিস্ট্রেশন কিটার একটা কনসেশন থাকে। তো ওরা যে সফটওয়্যারটা কেনে তাতে কি হয়, কেনা সফটওয়্যারের মধ্যে কিছু আপগ্রেডেশন জিনিস থাকে যেটা পাইরেটেড সফটওয়্যারের মধ্যে থাকে না। যে ক্ষেত্রে স্টুডেন্টরা ফেস করতে পারে প্রিমিয়ার ও আফটার এফেক্ট সফটওয়্যারের মধ্যে কিছু প্লাগইনস ইউজ হয়, সেটা যদি পাইরেট সফটওয়্যার সেখানে প্লাগইনসগুলো ফুলফিল করা যায় না। কিন্তু যদি মার্কেটে কেউ কেনা সফটওয়্যার ইউজ করে, কেন কোম্পানিকে কেনা সফটওয়্যার ইউজ করতে পারে, ওই একই সফটওয়্যার ইউজ করছে, ওখানে ওই প্লাগইনসগুলো অ্যাক্টিভেট হয়ে থাকে, যেটা পাইরেট সফটওয়্যারের মধ্যে অ্যাক্টিভেট থাকে না। কিন্তু এর পরে আস্তে আস্তে মার্কেটে এমন আসছে সফটওয়্যার না কিনলে সে সিস্টেমে ইনস্টল করতে পারবে না। তার কারণ হচ্ছে উইন্ডোজের সঙ্গে একটা ট্রাই আপ করছে এই কোম্পানিগুলো, যে উইন্ডোজ যখন কিনে ঢোকাবে, উইন্ডোজ যেই কেনা মানে যে রেজিস্ট্রেশন উইন্ডোজটা আপডেট করা হলো তার মধ্যে যখন এই সফটওয়্যারটাকে ইনস্টল করা হবে, ও পাইরেটেড সফটওয়্যারকে ইনস্টল করতে দেবে না, তাকে সেই সফটওয়্যারকে কিনতে হবে। এটা ফিউচারে, তাহলে এমন একটা দিন আসছে তখন কিন্তু আর পাইরেটেড সফটওয়্যার ইউজ করতে পারবে না। এটাতে গেলো একটা, সফটওয়্যারগুলো ইউজ করা যাবে না। কিন্তু বর্তমানে দেখেছি ক্র্যাক ভার্সন বহু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। একদমই তাই। ক্র্যাক ভার্সনগুলো মার্কেটে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে দেখে মনে হচ্ছে ফুল ভার্সন। এমনকি উইন্ডোজ 10ও বহু মানুষের কাছে দিয়ে দিচ্ছে ক্র্যাক ভার্সন। এইটা যেমন কারোর কিছু যেমন ভালো দিক আছে, তার খারাপ দিকটাও আছে। এই সফটওয়্যারের বান্ডিল যেটা রেগুলার আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সাইডে কিছু লোক বিজনেস চালাচ্ছে, তার মানে হচ্ছে 200 দিলে বলছে অ্যাডবের পুরো বান্ডেল দিয়ে দেবে। এতে আমি বলে রাখি, কিছু কিছু স্টুডেন্ট কিন্তু এর খপ্পরে পড়ে অনেক টাকা খোয়াতে পারে। হতে পারে এর মধ্যে 1% ভালো লোক আছে, 30% এতে খারাপ লোক আছে। তার কারণ হচ্ছে আমরা তাকে চিনি না, এরম অ্যাডগুলো আসছে, অ্যাডগুলো আসার পর বললো যে 200 রুপিসে অ্যাডোবের প্যাকেজ বান্ডিল দিচ্ছে, যেখানে আমাদের একটা সফটওয়্যারের দাম 50,000, সেখানে ওরা অ্যাডব প্যাকেজের বান্ডিল যেখানে 15-20টা সফটওয়্যার একসাথে রয়েছে সেটা 200 রুপিসে দিয়ে দিচ্ছে। এবং দেওয়ার পর ওরা প্রথমে একটা কিউআর কোড পাঠাচ্ছে, কিউআর কোড দেওয়ার পর আগে বলছে টাকা পেমেন্ট করতে, তারপরে ওই অনলাইনে ওরা এই সফটওয়্যারগুলোকে লিঙ্ক দিয়ে দিচ্ছে, দিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এতে কি হচ্ছে, 1% এর মধ্যে ঠিক, 99% এর মধ্যে বেঠিক। তার কারণ হচ্ছে ওই কিউআর কোডে এই কাজটা, ওই কিউআর কোডের মধ্যে যে টাকা পাঠাবে বা কিছুভাবে স্ক্যান করবে, সঙ্গে সঙ্গে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সাফা হয়ে যেতে পারে। তো এটাও স্টুডেন্টদেরকে মনে রাখতে হবে যে অনলাইনে যে সিস্টেমগুলো পাওয়া যাচ্ছে কিউআর কোডে, সেখানে কিছুটা সত্য আছে, কিন্তু সেই সত্যটা যাচাই করার জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তাদের লোকেশান ট্রেস করে যে হ্যাঁ আপনারা অস্তিত্ব আছে কিনা, সেই লোকের থেকে যদি নিতে পারে তাহলে সেই সফটওয়্যারগুলো পাওয়া যাবে। কেন এই সফটওয়্যারগুলোকে তারা নাবিয়ে তারা ক্র্যাক ভার্সন রেডি করে তাকে মার্কেটে কম পয়সায় বেচে দিচ্ছে। ক্র্যাক ভার্সনের কথায় আসি। ক্র্যাক ভার্সন যখন আমরা একটা কম্পিউটারে ইনস্টল করছি, কম্পিউটারটা কতখানি হার্মফুল হচ্ছে, কেন ওটা তো অরিজিনাল ভার্সন নয়। কাজ করতে গেলে তো
আমাকে অরিজিনাল দিয়ে কাজ করতে হবে, হ্যাঁ নাহলে যে অবশ্যই, কোনো কিন্তু সময় তো ক্র্যাশ এতে করতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে, এটা অতটা মানে এফেক্টিভ কিছু হয় না, খারাপ কিছু হয় না। মানে কম্পিউটারে যদি আমরা ক্র্যাক ভার্সন সফটওয়্যার ইউজ করি, তাতে আমাদের মাথায় রাখতে হবে এই নেট চালানোর সময়, আগেই বলে দিচ্ছি, উইন্ডোজের আপগ্রেডেশনটাকে বন্ধ করে রাখতে হবে। উইন্ডোজের আপগ্রেডেশন যদি বন্ধ না করা থাকে তাহলে প্রবলেম হতে পারে। কীরকম প্রবলেম হতে পারে? এই উইন্ডোজ আপগ্রেডেশন অন করা থাকলেই উইন্ডোজ কোম্পানি বুঝে নেবে কোন আইপি অ্যাড্রেসে কোন কোন সফটওয়্যার চলছে, সেগুলো রেজিস্টার্ড কিনা, এই প্রবলেমটা হতে পারে। আদারওয়াইজ কম্পিউটারের কোনো ক্ষতি হতে পারে না। কম্পিউটারের ক্ষতি তখনই হতে পারে যদি কম্পিউটারে অ্যান্টিভাইরাস না থাকে। তার কারণ হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো চালাই তার সঙ্গে নেট চলে। অ্যান্টিভাইরাসটা কিন্তু পয়সা দিয়ে কিনে লাগাতে হয়। অ্যান্টিভাইরাস কখনো পাইরেটেড বা রাস্তায় কোনো বন্ধুর থেকে পাওয়া সেই অ্যান্টিভাইরাস ইউজ করে যায় না, মানে সেটা বৃথা, তাতে কোনো কাজ হয় না। তাই পয়সা দিয়ে অ্যান্টিভাইরাসটা কিনতে হয়। মার্কেটে যেমন রয়েছে কুইক হিল, মার্কেটে রয়েছে ম্যাকাফি, মার্কেটে রয়েছে অ্যাভাস। এই অ্যান্টিভাইরাসটা পয়সা দিয়ে কিনে 1 বছরের জন্য বা 3 বছরের জন্য রেজিস্টার্ড করতে হয়। সেই অ্যান্টিভাইরাসটা মেশিনটাকে প্রোটেক্ট করে, তা না হলে মেশিনে প্রবলেম হতে পারে। এবার শেষ করার আগে যারা এই মাল্টিমিডিয়াতে আসতে চাইছে বা আসার কথা ভাবছে, তাদের জন্য একটা ছোট্ট বার্তা। হ্যাঁ, বলে দিই, যারা মাল্টিমিডিয়া আসতে চাইছে তাদের জন্য মেন বার্তা যে এইচএসের পর কেউ যদি পাস করে, তারা জেনারেল লাইনে না গিয়ে, জেনারেল লাইনে পড়াশোনা না করে এই লাইনে আসুক। তাদের চাকরির অপরচুনিটি অনেক বেশি। তার কারণ হচ্ছে বিএ, বিকম, বিএসসি পড়ে চাকরির যে অবস্থা, যা মার্কেট এখন যা অবস্থা রয়েছে, সেখানে চাকরি পাওয়া খুব মানে কঠিন সাধ্য ব্যাপার। এই লাইনে প্রচুর অপরচুনিটি আছে এবং এই লাইনে সাবজেক্টের মার্কসটা বড় কথা নয়, এখানে ক্রিয়েটিভিটি লাইন, এবং এটাই সব থেকে বড় কথা। আজকে জেনারেল লাইনে গেলে কেউ যদি বিকম পাস করে, তাকে বলা হয় তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো। সেই মার্কসটা যদি 90% হয়, তাকে প্রশ্ন করবে না তুমি এটা টুকে করেছো কি তুমি পড়াশোনা করে করেছো। মুখের ওপর 90% মার্কসটা মাথায় ফেলে দিলেই লোকে ভাববে ইউ আর গুড স্টুডেন্ট। কিন্তু এই অ্যানিমেশন লাইনে কেউ যদি এসে বলে আমার 90% মার্কস আছে কিন্তু আমি কাজ জানি না, তার কোনো গতি হবে না। এখানে কাজটা শেষ কথা, মার্কসটা নিজের আপগ্রেডেশনের জন্য, কিন্তু কেউ যদি কাজ না জানে তার মার্কেটে চাকরি হবে না। যে কাজ জানবে তার চাকরি হবে। তাই স্টুডেন্টদেরকে বলি যে ক্রিয়েটিভ মাইন্ডের যদি ছেলেরা হয়, তাদের চোখ কান বুঝে এই লাইনে চলে আসা উচিত। তাতে মার্কেটের অনেক বেশি অপরচুনিটি, এবং শুধু চাকরি নয়, ঘরে বসে আজকাল ফ্রিল্যান্স ওয়ার্ক প্রচুর মার্কেটে চলছে, এবং মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, এমনকি দেশের বাইরের কোম্পানিগুলো কম পয়সায় আমাদের দেশের লোকেদের কাজ করতে পারে, তাদেরকে দিয়েই ফ্রিল্যান্স কাজ করিয়ে নিয়ে যাচ্ছে। তাই ঘরে বসে এই কাজ করা যায়। আর একটা যেটা জানার, 2D 3D মানে অ্যানিমেশনের মধ্যে, এই মাল্টিমিডিয়ার মধ্যে যা যা আছে তার অ্যাপ্রক্স যদি ফিসগুলো যদি বলে দাও। অ্যাপ্রক্স ফিস আমি বলে দিই, মাল্টিমিডিয়া বিভিন্ন রকম ইনস্টিটিউট পড়ায় এবং কলেজগুলো পড়ায়। তার কারণ হচ্ছে কলেজে করতে গেলে তাদের ডিগ্রি হয়, যেমন আমরা বিএ, বিকম, বিএসসি পড়ি, তেমনি মাল্টিমিডিয়ার ওপরে বিএসসি মাল্টিমিডিয়া, যেটাকে বলা ব্যাচেলার সায়েন্স অফ মাল্টিমিডিয়া, ব্যাচেলার হয়ে যাওয়ার পর বলা হয় এমএসসি মাল্টিমিডিয়া, মাস্টার সায়েন্স অফ মাল্টিমিডিয়া। এই দুটো ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি নেওয়া যায় এই কোর্স থেকে। এছাড়া যদি কেউ ডিপ্লোমা ডিগ্রি করে, ছোট ছোট যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হচ্ছে, তার উপরও এই কোর্সগুলো করা যেতে পারে। সেখানে যে ফি স্ট্রাকচার আমি বলে দিই, এই যদি কেউ কলেজে পড়ে তাহলে কলেজে সেমিস্টার হিসাবে টাকা দিতে হয়। তার কারণ হচ্ছে আমাদের বিএসসির কোর্স হচ্ছে আমরা জানি 4 বছরের, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার করে হয়। এই সেমিস্টার পিছু খরচা হচ্ছে 40 থেকে 50,000। এক একটা সেমিস্টার 6 মাস বাদে বাদে এক একটা সেমিস্টার হয়, তাহলে 60,000 পার সেমিস্টারে। এবার আমাকে যেটা 4টে সেমিস্টারে আমাকে ভাগ করে নিতে হবে। এর মধ্যে কি সব কটাই থাকবে? সমস্ত কিছুটাই থাকবে। টোটাল কোর্সটা হচ্ছে বিএসসি মাল্টিমিডিয়ার এক একটা সেমিস্টারে এক একটা পার্ট। হয়তো একটা সেমিস্টারে রয়েছে গ্রাফিক্স, একটা সেমিস্টারে রয়েছে অ্যানিমেশন, একটা সেমিস্টারে রয়েছে 3D, একটা সেমিস্টারে রয়েছে ভিএফএক্স। এই টোটাল ব্যাপারটা একটা সিস্টেমের মাধ্যমে এবং একটা কোর্সের মাধ্যমে। তার মানে আমি ডিগ্রি পাস করলাম। আর যদি কেউ ডিপ্লোমা করতে চায় তাহলে ডিপ্লোমার এক একটা পার্ট শিখতে হয়। যেমন আমি শুধু বললাম গ্রাফিক্স শিখবো, আমি অন্য কিছু শিখবো না। সে কি করলো, কোনো একটা ইনস্টিটিউটে ঢুকে ডিপ্লোমা শিখলো। সেই ডিপ্লোমাটা শেখার জন্য তার থেকে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা তার থেকে নিয়ে নিতে পারে সেই ইনস্টিটিউটগুলো চার্জ। 6 মাসের জন্য
ছ মাস হতে পারে, 1 বছর হতে পারে, এটা ডিপেন্ড অন ইনস্টিটিউট এবং কোর্স। তার কারণ হচ্ছে ইনস্টিটিউটগুলো পরিষ্কার কথা টাকা নেবার জন্য বসে থাকে। তার কারণ হচ্ছে তারা মনে করে যে 6 মাসের একটা স্টুডেন্টকে যে কোর্স দেবো তাকে যদি আমি 1 বছরের কোর্স দিই তাহলে টাকাটা বেশি পাবো, তাহলে এইভাবে টাকাটা হয়। এটা মিনিমাম আমি 1 লাখ টাকা দিয়ে ধরে রাখছি একটা কোর্সের ভ্যালু, মানে ডিপ্লোমা যদি কেউ শেখে। আর যদি সেমিস্টারে ডিগ্রি কোর্স পড়াশোনা করে, ডিগ্রি কোর্সের একটা সুবিধা আছে কি, পরবর্তীকালে কোম্পানিতে চাকরি করতে গেলে দুটো পার্ট হয়, একটাকে বলা এডুকেশন ফিল্ডের চাকরি, একটাকে বলা প্রোডাকশন ডিপার্টমেন্টের চাকরি। এই দুটো চাকরির মধ্যে যদি কেউ প্রোডাকশন ডিপার্টমেন্টে চাকরি করে তাদের কিন্তু কোনো মার্কস, কোনো সার্টিফিকেটের কোনো জাস্টিফাই করে না, কাজটাই শেষ কথা। কিন্তু এই স্টুডেন্টটাই যদি পরবর্তীকালে মনে করে যে আমি এডুকেশন ডিপার্টমেন্টে মানে কোনো সেন্টারে গিয়ে পড়াবো, কোনো কলেজে গিয়ে প্রফেসরের চাকরি করব, তখন কি করি, এই ডিগ্রিটা তাদের কাজে লেগে যায়, যেটা ডিপ্লোমা থেকে হয় না। তার মানে আমরা যদি কলেজে ডাইরেক্ট পড়ি তাতে দুটো পার্ট আমি পাচ্ছি, শিখতেও পাচ্ছি বা ডিগ্রিও পাচ্ছি। কিন্তু কেউ যদি ছোট ছোট ইনস্টিটিউটে পড়ে সেখানে সেই ডিগ্রিটা থাকে না। ডিগ্রিটা পেলে ওইটাই সুবিধা, যদি কেউ পরবর্তীকালে টিচার লাইনে যায় তাকে ডিগ্রিটা সাবমিট করতে হয় তার প্রমোশনের জন্য, তার আপগ্রেডেশনের জন্য। কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টে গেলে তার কাজটাই শেষ কথা, যে ভালো কাজ জানে তাকে কোম্পানি নেবে। এখানে সবকটাই শেখানো হবে, তারপর স্টুডেন্ট যেটা ভালো বুঝবে একদমই তাই, সেইটা করবে। একদম তাকে একটা লাইনকে চুজ করতে হয়। আমি গ্রাফিক্স থেকে ভিএফএক্স শিখলাম মানে আমি সব জানি, যদি মার্কেটে গিয়ে আমাকে ইন্টারভিউতে পাঠানো হয় যে আমি গ্রাফিক্সেও ইন্টারভিউ দিতে যাচ্ছি, ভিএফএক্সও ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাহলে আমার দ্বারা কিছু হবে না। যেমন আমরা পড়াশোনা করতে গিয়ে বাংলা, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সবাই পড়ি, সব সাবজেক্ট পড়ার পর আস্তে আস্তে যত উপর ক্লাসে যাই তত আমার সাবজেক্টের আস্তে আস্তে কি হয়, কনজিউম হয়ে গিয়ে একটা পার্টিকুলার একটা প্ল্যাটফর্মে আসে যে আমি একজন সায়েন্সের মধ্যে পিওর সায়েন্স, আমি বায়ো সায়েন্স, আমি একটা পার্টে চলে এলাম। তার মানে কি আমি কি ভূগোল বিজ্ঞান পড়িনি? না, আমাকে বাংলা কোশ্চেন করলে আমি বাংলা উত্তর দিতে পারবো না। তেমনি এই মাল্টিমিডিয়া লাইনও ঠিক তাই, একটা ডিগ্রি কোর্স পড়তে গেলে বাংলা থেকে ইতিহাস, ভূগোল যেমন সাবজেক্ট আছে, তেমনি গ্রাফিক্স থেকে ভিএফএক্স টোটাল সাবজেক্টটা পড়ানো হয় উইথ ফটোগ্রাফি। এবং এরপরে স্টুডেন্টরা ডিসাইড করবে পড়াশোনা করতে করতে যে আমার কোনটা আমি ভালো লাগছে, আমি গ্রাফিক্স লাইনটা ভালো লাগছে, না ভিএফএক্সটা ভালো লাগছে, না 3D ভালো লাগছে। তখন সেইটাকে নিয়ে তাকে আপগ্রেডেশন ঘাঁটতে হবে, তাকে মার্কেটে কাজ করতে হবে, ওই লাইনের প্রতি তাকে কাজ শিখতে হবে, আরও নিজেকে আপডেট করতে হবে। বাইরে থেকে ফ্রিল্যান্স কাজগুলো এলে ওই লাইনের ওপর তাকে কাজ নিয়ে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কি হবে, ও নিজের একটা জায়গা তৈরি করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এপিসোড এখানেই শেষ। আশা করছি আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। যারা ভিএফএক্স বা 2D অ্যানিমেশন বা 3D অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া সমস্ত আরও যা যা আছে সেগুলো নিয়ে যারা ইন্টারেস্টেড, তারা আরও যদি বিশদে জানতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা চেষ্টা করব সেই কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার। নমস্কার।